ডাকসুতে ভিপিজিএস সহ নিরঙ্কুশ জয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নজির গড়ল ছাত্র শিবির। সবাইকে সাথে নিয়ে কাজ করার প্রত্যয়। আমাদের শিক্ষার্থীদের যে স্বপ্নের ক্যাম্পাস, সেই স্বপ্নের ক্যাম্পাস বিনির্মাণ না হওয়ার আগ পর্যন্ত আমরা থামবো না। শুধুমাত্র আল্লাহর কাছে শুকরিয়া এবং আমাদের আমানতের যে প্র্যাকটিস, যে আমানতটা আমরা কিভাবে রক্ষা করব। ডাকসুতে জয়ীদের অভিনন্দন জানালেন বিএনপি নেতা সালাউদ্দিন। তরুণদের কথা বিবেচনায় রেখে রাজনীতির কৌশল নির্ধারণের পরামর্শ বিশ্লেষকদের। এদেরকে যদি পলিটিক্যাল পার্টিগুলো লুজ করা শুরু করে তাহলে এই পলিটিক্যাল পার্টিগুলোর জন্য সেটা একটা বড় ধরনের বিপদ নিয়ে আনবে। ছাত্র সংসদ নিয়ন্ত্রণ করবে আর সেইটার একটা মেসেজ প্রত্যন্ত অঞ্চলে যাবে না, এটা কি হয়? এটা তো আমরা অতীত অভিজ্ঞতাতেও দেখেছি। পূবালী ব্যাংকের মতিঝিল শাখায় শেখ হাসিনা ও শেখ রেহানার ৪৪ লাখ টাকার এফডিআর, মিলেছে নগদ অর্থ, লকার জব্দ। শুভেচ্ছা, আমন্ত্রণ যমুনা নিউজে। নুসরাত বৃষ্টির সাথে আছি। শিরোনামগুলো শুনছিলেন। ডাকসুতে জয় বা পরাজয় কিছু নেই, এখানে জুলাই প্রজন্ম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিজয়ী হয়েছে। আনুষ্ঠানিক ফল ঘোষণার পর প্রতিক্রিয়া এমনটাই জানালেন ডাকসুর নবনির্বাচিত ভিপি সাদিক কায়েম। এ সময় নবনির্বাচিত জিএস এসএম ফরহাদ বলেছেন, কোনো বিজয় মিছিল করবে না ছাত্র শিবির। স্বপ্নের ক্যাম্পাস বিনির্মাণ হওয়ার আগ পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা বিজয়ীদের। দিনভর নির্বাচন আর রাতভর ভোট গণনার পর সকাল 8:45টার দিকে জানানো হয় ডাকসু নির্বাচনের ফলাফল। আর সেই ফল ঘোষণার পরই বাদ ভাঙা উচ্ছ্বাসে ভেঙে পড়ে শিবির সমর্থিত প্যানেল। সিনেট ভবন অডিটোরিয়াম তখন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের হর্ষধ্বনিতে মুখর। প্রত্যেক ডাকসু প্রার্থীর প্রাপ্ত ভোটের পরিমাণ জানানো শেষে ভবনের বাইরে সাংবাদিকদের নিজের প্রতিক্রিয়ার ব্যাপারে জানান বিজয়ীরা। ডাকসুর নবনির্বাচিত সহসভাপতি সাদিক কায়েম বক্তব্যের শুরুতেই ৭১-এর মুক্তিযুদ্ধ থেকে জুলাই অভ্যুত্থানের শহীদ সবাইকে স্মরণ করেন। এই বিজয়কে আমানত উল্লেখ করে তার যে কোনো মূল্যে রক্ষার প্রতিশ্রুতিও ব্যক্ত করেন তিনি। বলেন, ডাকসু ভিপি নয়, নিজেকে পরিচয় দিতে চান সবার ভাই হিসেবে। ক্যাম্পাস ও দেশকে সবার সাথে কাঁধে কাঁধ এগিয়ে নেওয়ার আশা প্রকাশ করেন। যে পথের, যে মতের, যে আদর্শের লোক না হোক না কেন, আমরা সবাই একসাথে কাজ করব। আমরা এই ঢাকা বিশ্ববিদ্যালয়কে একটা মাল্টিকালচারাল ইনস্টিটিউট হিসাবে আমরা বিনির্মাণ করব এবং আমাদের প্রতিজ্ঞা, আমাদের এই ঢাকা বিশ্ববিদ্যালয়কে আমরা একটি পূর্ণাঙ্গ একাডেমিক ইনস্টিটিউট হিসাবে পরিণত করব এবং আমাদের নারীদের জন্য একটা নিরাপদ ক্যাম্পাস হিসেবে আমরা গড়ে তুলব। সেই ক্ষেত্রে আমরা এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমাদের এই স্বপ্নের বাংলাদেশের, সবার বাংলাদেশের যে আমাদের ভাবনা, সেটা আমরা দিতে চাই। নবনির্বাচিত জিএস এসএম ফরহাদ বলেন, এই বিজয় আল্লাহর তরফ থেকে আমানতদারির পরীক্ষা। কোনো ভুল কিছু করেই মনে হয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর কাছে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যাতে আমাকে সাথে সাথে ভুল শুধরে দেন এবং তার জায়গা থেকে আমাকে সমালোচনায় কাঠগড়ায় দাঁড় করান। আমাদের এই বিজয়ের মধ্য দিয়ে আমরা কোনো বিজয় মিছিল কিংবা আনুষ্ঠানিক কোনো বিজয় র্যালির মধ্য দিয়ে আমরা প্রকাশ করতে চাচ্ছি না। এটা শুধুমাত্র আল্লাহর কাছে শুকরিয়া এবং আমাদের আমানতের যে প্র্যাকটিস, সেটি আমাদের কর্মের মধ্য দিয়ে, বহিঃপ্রকাশ ঘটানোর মধ্য দিয়ে সেটি আমাদের মূলত আমরা করতে চাই। পরে সাংবাদিকদের সাথে কথা বলেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। জানান, দেশের সব ছাত্র শিবিরের শাখা দোয়া মাহফিল ও জুলাই আহতদের সাথে সাক্ষাতের মাধ্যমে বিজয় উদযাপন করবে। বলেন, এখন ইশতেহার বাস্তবায়নই মূল লক্ষ্য। বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা অনেক বেশি সচেতন, তারা তাদের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অনেক বেশি কনসাস এবং তারা যোগ্য প্রার্থীকে খুঁজে নিতে পেরেছে বলে আমি মনে করছি। তানফির মৌসুম, যমুনা নিউজ, ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাচ্ছি, আমাদের সহকর্মী তানফির সিদ্দিক টিপু আছেন সেখানে। টিপু, ডাকসুর ফলাফল নিয়ে সাধারণ শিক্ষার্থীদের সাথে তো নিশ্চয়ই আপনার কথা হয়েছে, কি বলছেন তারা? ক্যাম্পাসের পরিস্থিতি কেমন দেখছেন তাও জানতে চাই। বৃষ্টি, আপনি জানেন যে গতকাল প্রায় ভোর রাত পর্যন্ত, মোটামুটি আজ সকাল পর্যন্তই কিন্তু যে ডাকসুর যে ফলাফল সেটি দেওয়া হয়েছে। তো বেশিরভাগ শিক্ষার্থীরাই আসলে খুবই ক্লান্ত, শিক্ষার্থী, প্রার্থী এবং যারা ভোট পরিচালনাকারী ছিলেন সবাই মোটামুটি ক্লান্ত। তারপরও এবং আজ আপনি জানেন যে আজ কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব ধরনের শিক্ষা কার্যক্রম বন্ধ আছে, আজকে ছুটি। ফলে বেশিরভাগ শিক্ষার্থীর কেই আমরা পাইনি, তবে যে কয়েকজনের সাথে কথা বলেছি তারা বেশিরভাগই বলছেন যে
এই যে ফলাফল হয়েছে সেই ফলাফলকে বেশিরভাগ দলেরই সব দলের উচিত স্বাগত জানানো এবং ভবিষ্যতে আরও ভালো কাজ করা, যাতে করে ভবিষ্যতে তারা ভালো করতে পারেন। এবং আমরা কিন্তু দেখেছি যে দলগুলো অংশ নিয়েছেন, ছাত্রদল বা অন্যান্য যেসব পরিষদ থেকে যে প্যানেলগুলো থেকে অংশ নিয়েছেন বেশিরভাগই কিন্তু আসলে এই ফলাফল মেনে নিয়েছেন। আমরা দেখেছি যদিও ছাত্রদল মনোনীত যিনি প্রার্থী ছিলেন আবিদ ইসলাম, তিনি এই ভোটকে প্রত্যাখ্যান করেছেন, কিন্তু তার যিনি জিএস প্রার্থী ছিলেন তানভীর বারী হামিম, তিনি কিন্তু এই রেজাল্টকে মেনে নিয়েছেন এবং তিনি বলছেন যে তিনি ভবিষ্যতে শিক্ষার্থীদের সাথেই থাকবেন। একই সাথে আমরা কিছুক্ষণ আগে দেখেছি আবু বকর মজুমদার, তিনিও ফেসবুক পোস্টে জানিয়েছেন যে এই যে ফলাফল তিনি সেটাকে মেনে নিচ্ছেন এবং মূলত এর পরবর্তীতে আসলে শিক্ষার্থীদের সাথে থেকেই আসলে কাজ করতে চান। এবং আপনি জানেন যে ছাত্র শিবির কিন্তু ইতোমধ্যেই ঘোষণা দিয়েছে যে তারা কোনো ধরনের বিজয় মিছিল তারা বের করবে না, ফলে একেবারেই শুনশান নীরবতা বলা চলে এই মুহূর্তে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস অঙ্গনে। একই সাথে যদি আমি আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা বলি, আমরা ক্যাম্পাসের বাইরে দেখেছি বেশ কিছু পুলিশের গাড়ি রয়েছে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আমাদের মনে হয়েছে যে তারা বেশ তাদের প্রহারায় রয়েছেন এবং মূলত তারা যাতে কোনো ধরনের আইন শৃঙ্খলার বিঘ্ন না ঘটে সেদিকে নজর রাখছেন। একই সাথে আমরা খুব বলতেই পারি যে শিক্ষার্থীরা মোটামুটি এই যে ফলাফল গতকাল ছিল সেটিকে তারা মেনেই নিয়েছেন এবং অন্যান্য দল সবাইকেই তারা বলছেন যে কোনো ধরনের বিভেদ না রেখে সব দলগুলো যেন একসাথে মিলেমিশে কাজ করে, এমনটি কিন্তু শিক্ষার্থীরা প্রত্যাশা করছেন। বৃষ্টি, ধন্যবাদ টিপু। শুনছিলাম আমরা এর আগে বুধবার সকাল 8:30টায় ডাকসু নির্বাচনের ফলাফল ঘোষণা করে নির্বাচন কমিশন। এতে দেখা যায় নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের প্রার্থীর তুলনায় দ্বিগুণের চেয়ে বেশি ভোট পেয়েছে ছাত্র শিবির প্যানেলের ভিপি, জিএস, এজিএস। ডাকসুর ইতিহাসে এই প্রথম শিবির সমর্থিত প্যানেল জয়লাভ করল। মঙ্গলবার সকাল 8:30টা ভোট গণনা শুরু হওয়ার 16 ঘন্টারও বেশি সময় পর শুরু হয় ডাকসুর আনুষ্ঠানিক ফল ঘোষণা। মোহাম্মদ আবিদুল ইসলাম খান সহসভাপতি, প্রাপ্ত ভোট 5708। মোহাম্মদ আবু সাদিক কায়েম সহসভাপতি, প্রাপ্ত ভোট 14,000। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে সব প্রার্থীর ফল ঘোষণা করে নির্বাচন কমিশন। এতে দেখা যায় সাহিত্য, সমাজসেবা, গবেষণা সম্পাদক ছাড়া শিবিরের পুরো প্যানেল জয়ী হয়েছে। ভিপি পদে সাদিক কায়েম ভোট পেয়েছেন 14,042টি, আর ছাত্রদলের আবিদুল ইসলাম খান ভোট পেয়েছেন 5,708টি। এছাড়া স্বতন্ত্র প্রার্থী শামীম হোসেন 3,883, উমামা ফাতেমা 3,389 এবং বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদের প্রার্থী আব্দুল কাদেরের ভোট 1,103। বাংলাদেশ যখন যেখানে ঐতিহাসিকভাবে আটকা পড়ে সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রিয় ছাত্রছাত্রীরা বাংলাদেশকে উদ্ধার করে, তারাই সেই সুযোগটা আবার আমাদের জন্য এই সুযোগটা আবার এনে দিয়েছে। জিএস পদেও জয়ী হয়েছে শিবিরের এস.এম. ফরহাদ, ভোট পেয়েছেন 10,794টি, আর ছাত্রদলের শেখ তানভীর বারী হামিম 5,283, প্রতিরোধ পর্ষদ প্যানেলের মেঘমল্লার বসু পেয়েছেন 4,949 ভোট। এছাড়া বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদের প্রার্থী আবুল বাকের মজুমদার পেয়েছেন 2,131 ভোট। এজিএস পদে ছাত্র শিবিরের মহিউদ্দিন খান পেয়েছেন 11,772 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের তানভীর আল হাদি মায়েদ পেয়েছেন 5,064 ভোট। ডাকসু ভোটকে মডেল দাবি করে প্রধান নির্বাচন কমিশনার বলেন, অন্যান্য বিশ্ববিদ্যালয় ডাকসু ভোটকে ফলো করতে পারে। আমাদের ছাত্রছাত্রীদের নিরাপত্তার জন্য কোনো বিশেষ ব্যবস্থা দরকার হবে না এবং সেটা ছাত্রছাত্রীরা প্রমাণ করেছে এবং তারা এই দেশের জন্য প্রথমবারের মতো একটা মডেল সেট করে দিয়েছে। একটা গণতান্ত্রিক পদ্ধতি, আসলে যে একটা সঠিক পদ্ধতি তার নেতৃত্ব নির্বাচনের, সেটা তারা প্রমাণ করে দিয়েছে। আমি ছাত্রছাত্রীদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই।
এদিকে মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলে ডাকসুর ভোট। এরপর শুরু হয় গণনা। কেন্দ্রের বাইরে অপেক্ষায় থাকেন হাজারো শিক্ষার্থী ও প্রার্থীরা। গণনা চলে কয়েক ঘন্টা। এর মধ্যে নানা গুজব গুঞ্জনে বাড়ে উত্তেজনা। পরে ছাত্রদলের সমর্থিত ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান কারচুপির অভিযোগ তুলে ফেসবুক পোস্টের মাধ্যমে ফলাফল প্রত্যাখ্যান করেন। ডাকসু বর্জনের ঘোষণা দিয়েছেন স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের ভিপি প্রার্থী উমামা ফাতেমাও। ডাকসুর ৩৮তম এই নির্বাচনে ভোটার ছিল ৩৯,৮৭৪ জন। কেন্দ্রীয় সংসদের ২৮টি এবং হল সংসদের ১৩টি মিলিয়ে ৪১ পদে ভোট নেওয়া হয় ৮ কেন্দ্রে। হাসান মিসবাহ, যমুনা নিউজ, ঢাকা। ডাকসু নির্বাচনে কিছুটা ত্রুটি বিচ্যুতির অভিযোগ তুললেও বিজয়ীদের অভিনন্দন জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। সকালে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় তিনি এসব কথা বলেছেন। ডাকসু নির্বাচন জাতীয় নির্বাচনে কোনো প্রভাব ফেলবে কিনা এমন প্রশ্নের উত্তরে সালাউদ্দিন আহমদ বলেছেন, জাতীয় নির্বাচনে ডাকসুতে এমন কোনো প্রভাব ফেলবে না। এখন পর্যন্ত ডাকসুতে বড় দল থেকে নির্বাচিতরা সংসদে প্রতিনিধিত্ব করেছে, তবে স্বতন্ত্র বিজয়ীরা সংসদে যেতে পারেনি। তিনি বলেন, এমন ছাত্র রাজনীতি কেউ চায় না যা ফ্যাসিবাদ তৈরি করে। আমি আজকে ব্যক্তিগতভাবে অভিনন্দন জানাই যারা ডাকসু নির্বাচনে জয়ী হয়েছে তাদের। এটাই গণতন্ত্রের রীতি। কিছু ত্রুটি বিচ্যুতি নির্বাচনে হয়েছিল, যেহেতু যাত্রা অনেক বছর পরে হয়েছে, কিন্তু ত্রুটি বিচ্যুতি ছিল। মতিঝিলে পূবালী ব্যাংকের কর্পোরেট শাখায় অভিযান চালিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর গোয়েন্দা সেল। জব্দ করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার লকার। সেনা কল্যাণ ভবনের ওই শাখায় তার নামে নিবন্ধিত লকারের নম্বর ১২৮। এর দুটি চাবির একটি শেখ হাসিনার কাছে রয়েছে, আরেকটি ব্যাংকের কাছে। সকালে রাজস্ব গোয়েন্দারা লকারটি জব্দ করে। এছাড়া শেখ হাসিনার নামে ১২ লাখ টাকা এবং তার বোন শেখ রেহানা যৌথ নামে ৪৪ লাখ টাকার এফডিআর জব্দ করেছে গোয়েন্দা সেল। এর আগে সাবেক এই প্রধানমন্ত্রীর বিষয়ে জানতে দেশের ৬৫টি ব্যাংককে চিঠি দেওয়া হয়। সেখানে শেখ হাসিনা ও তার পরিবারের নামে অনুমোদিত লকার ও সম্পদের তথ্য জানতে চাওয়া হয়। পরে তার জবাবও দেয় বেশ কিছু ব্যাংক। আর সে সূত্র ধরেই পূবালী ব্যাংকে লকারের তথ্য জানা যায়। ধারণা করা হচ্ছে ব্যাংকের লকারে গোপন তথ্য সম্বলিত ফাইল, মূল্যবান দলিল, অলংকার থাকতে পারে। ডাকসু নির্বাচনের মধ্য দিয়ে জাতীয় নির্বাচন আয়োজনের পরিবেশ নিয়ে সব শঙ্কা দূর হয়েছে। তবে এর প্রভাবে জাতীয় নির্বাচনেও একই গোষ্ঠী জয়ী হবে এমনটি মনে করেন না নেতারা। রাজনৈতিক নেতৃত্ব মনে করে ডাকসুতে মুখোমুখি হওয়া তথ্য প্রযুক্তি সহ নানামুখী চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে জাতীয় রাজনীতিতেও। ডাকসুকে সতর্কবার্তা হিসেবেই দেখছেন নেতারা। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন, যে নির্বাচনে নিরঙ্কুশ জয় পায় জামায়াতের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরের প্যানেল। ক্যাম্পাসের নির্দিষ্ট গণ্ডির বাইরে এই নির্বাচনের প্রভাব কতটা? জাতীয় নির্বাচন সামনে রেখে ডাকসু নিয়ে নিম্নবিত্তের মানুষের আছে মিশ্র প্রতিক্রিয়া। এই যে কালকে একটা নির্বাচন হয়েছে, সেটা নিয়ে আপনার কোনো ধারণা আছে? জি না, আমার কোনো ধারণা নাই। নির্বাচন হয়েছে কি না হয়েছে এটা আমি বুঝতে পারি। ওই পেপার পড়িস, আমি ডাকসুর মানেই বুঝি না ডাকসুটা কি জিনিস। যার যেখানে যাকে ভালো লাগবে তাকেই মানুষ ভোট দেবে, আর এইটা মনে হচ্ছে না যে এককভাবে কেউ ভোট পাবে। ১৯৮৯ সালে ডাকসু নির্বাচনে সাধারণ সম্পাদক পদে জয়ী হওয়া তৎকালীন জাসদ ছাত্রলীগের এই সদস্য মনে করেন জাতীয় নির্বাচন আয়োজনে ইতিবাচক প্রভাব ফেলবে ডাকসু নির্বাচন। প্রথমত প্রভাব হচ্ছে নির্বাচন করা সম্ভব। এত রক্তক্ষয়ী গণ অভ্যুত্থানের পরে যে অবস্থা, অনেকেই ভাবছে নির্বাচন করার পরিবেশ আছে কিনা। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি নির্বাচনটা সুষ্ঠুভাবে হয়, জাতীয় নির্বাচন, সেটা যে সম্ভব, এটা একটা আত্মবিশ্বাস হবে। ডাকসু নির্বাচনকে গোটা বাংলাদেশের রাজনীতির সাথে এক করে দেখার সুযোগ নেই বলে মনে করেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক। হাসিনার ১৫ বছরের যে শাসন, সেই শাসনে আসলে এই ধরনের একটা দক্ষিণপন্থার উত্থানের একটা জমিনটা তৈরি হয়েছিল। আর গত ১ বছর অন্তর্বর্তী সরকারের আমলে এই জমিনে বলতে পারেন নানাভাবে এখানে পানি ঢালা হয়েছে। তার একটা সমষ্টিকে যদি বলেন ফলাফল হচ্ছে এবারকার এই নির্বাচনের যে ফলাফল। সুতরাং মানে এটাকেই সব কিছু বিবেচনা করবার কোনো সুযোগ, কোনো অবকাশ নেই। যারা ডাকসুতে জয়লাভ করলো তারা কি পার্লামেন্ট নির্বাচনে জয়লাভ করতে পারে কিনা, এইভাবে সরল সোজা জবাব দেওয়াটা কিন্তু সম্ভব না।
কারণ এটা কিন্তু খুব একটা হয়নি। জিয়াউর রহমান যখন ক্ষমতায় ছিলেন তখন ডাকসু নির্বাচনে সবগুলোই জাসদ সমর্থিত ছাত্রলীগ বা বাসদ সমর্থিত ছাত্রলীগ জয়লাভ করেছে, কিন্তু এর পরবর্তী পার্লামেন্ট নির্বাচনে তেমন কোনো ছাপই পড়েনি। প্রেক্ষাপট ভিন্ন। সামাজিক মাধ্যমে গুজব, অপপ্রচার কিংবা তথ্য প্রযুক্তির ব্যবহার আসন্ন জাতীয় নির্বাচনকে কতটা চ্যালেঞ্জের মুখে ফেলবে ডাকসু নির্বাচন থেকে সেই শিক্ষা নেয়ারও আহ্বান দলগুলোর। এআই প্রযুক্তি ব্যবহার করে দিনকে রাত আর রাতকে দিন করবার যে তৎপরতা, এগুলো তো ভোটের ক্ষেত্রেও একটা বড় ধরনের বিষয়। যারা চিন্তা করেন, সংগঠন করেন, বহু বছর কাজ করেছেন, তাদের ভোটের মধ্যে কিন্তু বিশাল বিভাজন। যখন ভাগ বিভক্তি হয় তখন কেবলমাত্র ভোট ভাগ হয় না, সাধারণ যে ফ্লোটিং ভোট, তখন সেটাও কিন্তু তখন আর তাদের পক্ষে থাকে না। মুক্তিযুদ্ধকে খোঁচা মারার চেষ্টা করেন, তাকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করেন, তারা কিন্তু দ্রুতই সর্বাত্মক বিরোধিতার সম্মুখীন হবে। কোনটা এআই দ্বারা তৈরি করা একটা ভুয়া সংবাদ, কোনটা সত্যিকারের সোর্স, কোনটা নকল সোর্স, এই অভিজ্ঞতাটা আরও বাড়বে। বিস্তৃত পরিসরে ডাকসুর ফলাফলের প্রভাব অস্বীকার করলেও দলগুলোকে পুরনো ধারার রাজনীতি পর্যালোচনার আহ্বানও জানান নেতারা। ওয়েক আপ কল হিসাবে এটাকে নিশ্চয়ই বিবেচনা করার প্রশ্ন আছে। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। ডাকসু নির্বাচনের ফলাফল রাজনীতি এবং জাতীয় নির্বাচনে জনমত গঠনে কিছুটা প্রভাব ফেলবে বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা। তাদের মতে শুধু মুক্তিযুদ্ধের চেতনা নয়, জনগণের বাস্তব সমস্যা নিয়ে কাজ না করলে বিকল্প খুঁজতে বাধ্য হবে জনগণ। রাজনৈতিক দলগুলোকে তেমনই বার্তা দিয়েছে ডাকসু, আর তাই দলের ভাবমূর্তি রক্ষা এবং তরুণ ভোটারদের কথা বিবেচনায় রেখে রাজনীতির কৌশল নির্ধারণের পরামর্শ বিশ্লেষকদের। দেশে প্রতিটি অভ্যুত্থান আর আন্দোলনে অগ্রগামী ভূমিকা রেখেছে ঢাকা বিশ্ববিদ্যালয়। ভাষা আন্দোলন থেকে স্বাধীনতা সংগ্রাম, ২৪-এর অভ্যুত্থান, সব ক্ষেত্রেই নেতৃত্ব দিয়েছে এই ক্যাম্পাস। আর সেই ধারাবাহিকতায় ডাকসু হয়ে উঠেছে জাতীয় রাজনীতির পরীক্ষাগার। তরুণদের রায়ের প্রতিফলন পড়েছে জাতীয় নির্বাচনের মাঠেও। তরুণদের মনের ভাষা বুঝতে না পারা আর রাজনৈতিক দলগুলোর ব্যর্থতার ফসল ঘরে তুলেছে শিবির, মত বিশ্লেষকদের। সিটিজেনের অধিকার সম্পর্কে সচেতন, যারা টিরানি অব দ্য মেজরিটি নিয়ে ভয় পায়, তারাও কেন গিয়ে শিবিরকে ভোট দিতে যাবে? এইটাকে আমার মনে হয় খুব দ্রুতভাবে, অত্যন্ত জরুরিভাবে প্রত্যেকটা রাজনৈতিক দলকে বিচার করতে হবে। এই জেনারেশনটা আস্তে আস্তে থট লিডার বা এই জায়গায় আছে, এদেরকে যদি পলিটিক্যাল পার্টিগুলো লুজ করা শুরু করে, তাহলে এই পলিটিক্যাল পার্টিগুলোর জন্য সেটা একটা বড় ধরনের বিপদ নিয়ে আসবে। দলের ইমেজটা যদি ক্রমাগত এরকম হয়, চাঁদাবাজ, সন্ত্রাসী, তাহলে কিন্তু মানুষ বিকল্প খুঁজতে বাধ্য হবে এবং ওইসব ন্যারেটিভ তখন কাজ হবে না। মুক্তিযুদ্ধ বিরোধিতা বা আপনি যাই বলেন, কারণ মানুষ কি চায়? মানুষ চায় আপনি আমাকে দিনের শেষে 3 বেলা আমি খাইতে পারতেছি, আপনি আমাকে আইনের শাসন দিচ্ছেন, স্বাধীনভাবে আমি রাস্তাঘাটে চলাফেরা করতেছি। তাদের মতে জাতীয় নির্বাচনের আগে নতুন করে ভাবতে হবে রাজনৈতিক দলগুলোকে। ডাকসু থেকে শিক্ষা নিতে না পারলে আরও বড় বিপর্যয় অপেক্ষা করছে বলে মত তাদের। ছাত্র সংসদ নিয়ন্ত্রণ করবে, আর সেইটার একটা মেসেজ প্রত্যন্ত অঞ্চলে যাবে না, এটা কি হয়? এটা তো আমরা অতীত অভিজ্ঞতাতেও দেখেছি। টু সাম এক্সটেন্ট এটার প্রভাব থাকবেই। বিশেষ করে আপনার জাতীয় রাজনীতির পাবলিক ওপিনিয়ন তৈরিতে এটার একটা ভূমিকা থাকবে। তারা যদি শরিয়া আইন করতে চায়, তারা যদি জোর করে মেয়েদেরকে বোরখা পরাইতে চায় বা করতে চায়, তাহলে আবার বিষয়টা অন্যরকম হয়ে যাবে, ওইটা আবার তাদের বিপরীতে চলে যাবে। পলিটিক্সে এটা একটা ইম্প্যাক্ট পড়বে, কারণ জামাত এখন যদি যে কোনো ধরনের নেগোসিয়েশন, সেটা আসন ভিত্তিক হোক, সেটা জুলাই সনদ ভিত্তিক হোক, সেইটাতে জামাত আরও স্ট্রংলি আসবে। বিএনপি কিন্তু আবার একই সাথে জামাতকে আর ছাড় দিতে চাবে না। তো তারা জানে যে আমি এখন যত ছাড় দিব তত উইক হবে। সো এই জায়গাটায় ন্যাশনাল পলিটিক্সে একটা খুব ইন্টারেস্টিং ডিনামিক্স কাজ করবে। প্রচলিত নয়, রাজনীতির কৌশলে পরিবর্তন আনতে হবে। পরিকল্পনায় রাখতে হবে তরুণ ভোটারদের পরামর্শ বিশেষজ্ঞদের। পুরো রাজনীতিটা, পুরো ভোট চাওয়াটাকে 71 সেন্ট্রিক করে ফেলাটা একটা মিস্টেকের জায়গায় পরিণত হয়েছে। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। বাগেরহাটের 4টি
একটি সংসদীয় আসন বহালের দাবিতে জেলায় ৪৮ ঘণ্টার হরতাল পালন করছে সর্বদলীয় সম্মিলিত কমিটি। আর বন্ধ রয়েছে দূরপাল্লা অভ্যন্তরীণ রুটের বাস চলাচল। সকাল থেকে খুলনা ঢাকা, খুলনা বরিশাল সহ বিভিন্ন মহাসড়ক এবং সড়ক অবরোধ করে হরতাল সমর্থকরা বিক্ষোভ করছেন। এতে বাগেরহাট হয়ে অন্তত ২১ জেলায় যান চলাচল বন্ধ রয়েছে। আর চরম ভোগান্তি পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে। বিকল্প উপায়ে গন্তব্যে পৌঁছাতে বাড়তি খরচ করতে হচ্ছে সবাইকে। এবং সকাল থেকে শহরের বেশিরভাগ দোকানপাট বন্ধ দেখা গেছে। ইজি বাইক সহ হালকা যানবাহন চলাচল করলেও তার সংখ্যায় কম। আন্দোলনকারীরা বলছেন নির্বাচন কমিশন বাগেরহাটের একটি সংসদীয় আসন কমিয়ে জনগণের আশা আকাঙ্ক্ষা উপেক্ষা করেছে। জেলার জনসংখ্যা, মোংলা বন্দর, ইপিজেড ও শিল্পাঞ্চল সহ বিভিন্ন গুরুত্ব বিবেচনায় ৪টি আসন বহাল রাখার দাবিও জানান তারা। এদিকে ফরিদপুরের ভাঙ্গায় সংসদীয় আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে টানা দ্বিতীয় দিনের মতো আজ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন স্থানীয়রা। সকাল থেকে ভাঙ্গায় ঢাকা খুলনা, ঢাকা বরিশাল মহাসড়কের অন্তত ৮টি পয়েন্টে বিক্ষোভকারীরা অবস্থান নেন। এতে রাজধানী থেকে ভাঙ্গা হয়ে ২১ জেলার যান চলাচল বন্ধ হয়ে গেছে। মহাসড়কে আটকে পড়েছে বহু যানবাহন, ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। ভাঙ্গার আলগি এবং হামিদদি ইউনিয়নকে ফরিদপুর ৪ আসন থেকে ২ নম্বর আসনে অন্তর্ভুক্ত করায় স্থানীয়দের মাঝে ক্ষোভ ছড়ায়। এরই প্রতিবাদে বিভিন্ন কর্মসূচি পালন করছেন তারা। মঙ্গলবার প্রায় ১১ ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখা হয়। সংসদীয় আসনের সীমানা আগের মতো করা না হলে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা বিক্ষুব্ধদের। মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে আগামী সোমবার ট্রাইব্যুনালে সাক্ষ্য দেবেন আমার দেশ সম্পাদক ডক্টর মাহমুদুর রহমান ও সাবেক তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। এখন পর্যন্ত দেওয়া সাক্ষ্যের ভিত্তিতে শেখ হাসিনা সহ আসামিদের বিরুদ্ধে জুলাই হত্যাযজ্ঞের যে অপরাধ তা প্রমাণিত হয়েছে বলে জানিয়েছেন প্রসিকিউটর গাজী MH তামিম। জুলাই অভ্যুত্থানে গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতা বিরোধী অপরাধ মামলায় শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল, চৌধুরী আব্দুল্লাল মামুনের বিরুদ্ধে চলছে সাক্ষ্য গ্রহণ। এরই মধ্যে সাক্ষ্য দিয়েছেন ৪৫ জন। প্রসিকিউশন বলছে আগামী মাসের প্রথম সপ্তাহ নাগাদ শেষ হবে সাক্ষ্য গ্রহণ। সাক্ষ্য গ্রহণের এমন পর্যায়ে বুধবার শেখ হাসিনার বিরুদ্ধে আমার দেশ সম্পাদক ডক্টর মাহমুদুর রহমান ও জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম নায়ক নাহিদ ইসলামের সাক্ষ্য গ্রহণের দিন ধার্য ছিল। তবে ব্যক্তিগত কারণে তারা হাজির হতে না পারায় সাক্ষ্য পিছিয়ে আগামী সোমবার দিন ধার্য করা হয়েছে। প্রসিকিউশন বলছে গণঅভ্যুত্থানের প্রেক্ষাপট তুলে ধরতেই মাহমুদুর রহমান ও নাহিদ ইসলাম সহ কয়েকজন সাক্ষ্য দেবেন। ২০০৯ সাল থেকে শুরু করে বিভিন্ন সময়ে বিভিন্ন আঙ্গিকে বিভিন্নভাবে এই পারসিকিউশনগুলো করা হয়েছে, যার শেষটা হয়েছে জুলাই ২০২৪-এ। সেজন্য ওনারা বর্ণনা করবেন যে ২০০৯ থেকে কিভাবে এই সরকার কর্তৃক নিপীড়নগুলো পরিচালিত হয়েছে। এখন পর্যন্ত দেয়া সাক্ষ্যের ভিত্তিতে শেখ হাসিনা সহ আসামিদের বিরুদ্ধে জুলাই হত্যাযজ্ঞের অপরাধ প্রমাণিত হয়েছে বলেও দাবি প্রসিকিউশনের। এই পটভূমির আর কয়েকজন সাক্ষী যারা ঐতিহাসিক পটভূমির উপর সাক্ষ্য দিবেন এবং কয়েকজন সিজার লিস্ট উইটনেস এবং এই মামলার তদন্তকারী কর্মকর্তা, এই কয়েকটা সাক্ষী প্রদান হলেই প্রসিকিউশনের পক্ষ থেকে আমরা মনে করছি যে আমাদের এই মামলা প্রমাণের জন্য যথেষ্ট হবে। তারপরে এই মামলা আর্গুমেন্টে যাবে, তারপরে রায়। এদিকে ২০১৬ সালে যশোরের ২ শিবির নেতাকে গুলি করার মামলায় গ্রেপ্তার কনস্টেবল সাজ্জাদুর রহমানকে কারাগারে পাঠিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মাইনুল মারুফ, যমুনা নিউজ, ঢাকা।